সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের দ্বিতীয় পর্বে। এ পর্বে আপনাদের নিয়ে যাব মিলনছড়ির রাতের ঝর্ণা দেখতে এবং মিলনছড়ির দিনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। দর্শক, চলুন যাই পিচ্ছিল ও ভয়ঙ্কর রাস্তা দিয়ে রাতের ঝর্ণা দেখতে। দর্শক, আমরা যাচ্ছি রাতের বেলা ঝর্ণা। অনেকেই দেখে নেই এখন পর্যন্ত। আসুন আমরা দেখি ঝর্ণাটা কি। রাতের বেলার ঝর্ণা অনেকেই দেখেনি। অনেক বড় বড় সাপ পড়তে পারে হয়তো বা, আর ভয়ঙ্কর এক প্রাণী যোগ যা আমাদের রক্ত চুষে খেয়ে। পিচ্ছিল ও অজানা রাস্তা দিয়ে আমি ঝর্ণার দিকে এগিয়ে চলছি। জানি না সামনে আমার জন্য কি আছে। দর্শক, পথে যাওয়ার পথে কিছু অজানা গাছ আপনার চোখে নজরে পড়বে। এই যে দেখেন একটা গাছ, দেখতে মনে হচ্ছে অজগর সাপ। অ্যাজ ইট ইজ অজগর সাপের মতন এর রূপ। এটি একটি বন্য গাছ যা আমাদের বান্দরবনে এলে পাওয়া যাবে। রাতের বেলায় আমাকে দেখে শুনে চলতে হবে। ওমা, এ দেখি বুনো লেবু। রাতের বেলায় বান্দরবনে আমার এক অন্যরকম অভিজ্ঞতা। এরকম জায়গায় রাতের বেলায় বাঘ, ভাল্লুক, সাপসহ অনেক হিংস্র প্রাণী থাকে। যে কোনো সময় ওদের হিংস্র থাবায় পড়তে পারি আমি। তাই আমার জন্য সতর্ক অবস্থায় চলাই উত্তম। আমাকে দেখে শুনে পা টিপে টিপে চলতে হবে এ পথে। কি পিচ্ছিল রে বাবা, দাঁড়িয়ে থাকাই কষ্টকর। প্রিয় দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা আমাদের সামনে অলরেডি এসে পড়েছে। যেতে যেতে অলরেডি আমরা একটা জিনিস পেয়ে গেছি। আমাদের মনে হয় এখানে ক্যামেরা। মিলনছড়িতে জামরুলের মতো দেশীয় ফলের অভাব নেই। গাছ থেকে জামরুল পেড়ে খাওয়ার মজাটা আমাকে নিতেই হবে। ছোট্ট একটা জামরুল গাছ, অথচ গাছ ভর্তি জামরুল। একটি জামরুল পেড়ে না খেলেই চলছে না, ক্ষুধায় পেট চোচো করছে। ওহ, এই তো একটা জামরুল পেয়েছি, একটু খেয়ে দেখি এর স্বাদটা। আমার পায়ে বিষ পিঁপড়া কামড়ে দিয়েছে। পায়ে পাহাড়ি বিষ পিঁপড়া কামড় দিলে সাংঘাতিক ব্যথা করে। এই বিষ পিঁপড়া থেকে আমাকে সাবধানে থাকতে হবে। ওরা দলবদ্ধ হয়ে আমাকে মেরে ফেলতে পারে। খুব ভয়ঙ্কর ওরা। ওরে বাবারে, কি পিচ্ছিল, পাড়া খাই দেয়। এই অন্ধকারময় জঙ্গলে সামনে আমার জন্য কি আছে বলাই মুশকিল। মনে হচ্ছে ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। উহ, আর পা চলছে না। আমি মাটি থেকে প্রায় 500 ফিট উপরে চলে এসেছি। মানে যেখান থেকে পানিটার উৎস পড়ছে, এইখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা ওই পাহাড়টার উপরে উঠতেছি। দেখা হলো আমার পূর্ব পরিচিত শামুকের সাথে। দর্শক মন্ডলী, আপনি যে শামুকটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বেশিরভাগ রেইন ফরেস্টেই থাকে। আর এই শামুক থেকে সাবধান, কারণ এই শামুকের অনেক সময় যেটার কারণে আপনার পা কেটে যেতে পারে। এই কাঁটাতারের বেড়াটা পার হলেই আমি ঝর্ণার উৎসে পৌঁছে যাব। আমরা এই পাহাড়ের উপরে উঠছি। শেষ পর্যন্ত এখন রাত্র 2টা বাজে। আমার ডানে বামে একটু চোখ বুলিয়ে কোনো হিংস্র প্রাণী আছে কিনা দেখে নেই। রাতের বেলায় ঝর্ণা দেখার মজাটাই অন্যরকম। ঝর্ণার পানির ফোঁটাগুলোকে আমার কাছে মুক্তোর মতো মনে হচ্ছে। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি আমরা রাতের বেলার ঝর্ণা কিভাবে ঝরে। এই মুক্তা ঝরার দৃশ্যটা উপভোগ করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। পাহাড়ি ফুল এই ঝর্ণার সৌন্দর্যকে করেছে আরো সৌন্দর্যমণ্ডিত। আপনারা এই মুহূর্তে যে দৃশ্যটা দেখছেন, এটা বান্দরবনের একটা রূপ। অভিযান আসলে এখনো শুরু হয়নি। কালকে সকাল থেকে আমাদের অভিযানটা মূলত শুরু হবে। এবং বান্দরবনের এই রূপটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ, কারণ অমাবস্যার রাত।
ওমা, কটেজে দেখি তক্কা। ওর থেকে আমাকে সাবধানে থাকতে হবে। ও যদি ভয় পেয়ে ওর বিষাক্ত লালা ছুড়ে দেয় আমার গায়ে, তাহলে ঘা হতে পারে। না বাবা তক্কা, তুমি তোমার মতো, আমি আমার মতো। এটার লং হবে প্রায় 10 ইঞ্চি এবং এর ওজন আনুমানিক 300 গ্রাম। আর এটা বেসিক্যালি গিরগিটি প্রজাতির মধ্যে পড়ে। হে প্রকৃতি মাতা, অবশেষে তোমার ঘুম ভাঙল। মিলনছড়ি থেকে রোয়ারছড়ি উপজেলাকে দেখে মনে হচ্ছে মেঘের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। রোদ উঠলে ওর ঘুম ভেঙে যাবে। যাই, আমাকে আবার চলা শুরু করতে হবে। পথে চলতেই পেয়ে গেলাম একটা ফুল। ফুলটির নাম হচ্ছে বার্ড অফ প্যারাডাইস এবং লাল হলুদের মধ্যে এই ফুলটি। যে কফি আমরা পান করি সেই কফি গাছ, এই যে ধরে আছে কফি। সকালবেলা উঠে বেডটি না খেলেও কফি ঠিকই খেলাম, যদিও সেটা কাঁচা কফি। তাতে কি, কফি তো। চলার পথে আমার দুপাশে যে ধরনের জঙ্গল দেখতে পাচ্ছি, এখানে কোনো বিষধর সাপ না থেকেই পারে না। এই জঙ্গলি রাস্তায় হঠাৎ একটি লতা দেখতে পেলাম। জঙ্গলে যাওয়ার পথে আপনাদের সামনে এই ডুগিটা পড়বে। এটাকে এখানকার ট্রেডিশনাল ভাষায় বলে লাউয়ের ডুগি। ডোগাটা সাপ খায় এবং আমরা ডোগা পাইনি। দ্যাট মিনস আমাদের মনে হচ্ছে এই ডোগাটা কিছুক্ষণ আগে খেয়ে গেছে। মিলনছড়ির পথে চলার সময় আমাকে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য সাহায্য করছে। জনসাধারণের আসা নিষিদ্ধ। যেহেতু পার্বত্য চট্টগ্রাম কোন এককালে একটু ঝামেলা ছিল। শাঙ্খু নদীটা আপনারা দেখতে পাচ্ছেন। দূর থেকে শাঙ্খু নদীকে দেখে মনে হচ্ছে প্রাকৃতিক কোনো ড্রেন, যা দিয়ে বয়ে চলছে অবিরাম জলধারা। আর উপর থেকে এই জলধারায় বয়ে চলা নৌকাগুলোকে দেখে মনে হচ্ছে কাগজের তৈরি নৌকা। দূর থেকে এই খরস্রোতা শাঙ্খুকে দেখে একটু অভিজ্ঞতা সঞ্চয় করে নেই, কারণ এই খরস্রোতা শাঙ্খুর উপর দিয়ে আমাকে এগুতে হবে অনেক দূর পর্যন্ত। যাক বাবা, শাঙ্খুকে পরে দেখা যাবে, কারণ এই নৌকাগুলো দেখে আমার চড়তে ইচ্ছে হচ্ছে। আগে তো এই জঙ্গলি পথ থেকে নামি, পরে না হয় ওই শাঙ্খুতে বয়ে চলা নৌকায় উঠব। তাই আপাতত শাঙ্খুর চিন্তা বাদ দিয়ে সামনের দিকে এগোই। বান্দরবনের জঙ্গলগুলো খুব ভয়ঙ্কর। আসলেই খুব ভয়ঙ্কর জঙ্গল এটা। এক ভয়ঙ্কর জঙ্গল দেখতে পাচ্ছেন। আমার সামনে অনেকগুলো সাপ পড়েছে। সাপ তো অনেক পড়েছে আমার সামনে, কোনোটা লেজ দেখি তো মাথা দেখতে পারি না। আমাকে দেখলেই ভয়ে পালিয়ে যায় ওরা। সামনে একটা পরিচিত গন্ধ পাচ্ছি। এই বুনো লেবুর গন্ধ। এ দেখছি কাঁঠাল গাছও রয়েছে। এই জঙ্গলে ফল গাছ পেয়েছি অনেক। দুঃখ লাগলো একটা বিষধর সাপও ভালোভাবে দেখতে পারলাম না। আমরা একটা পিট ভাইপার পেলাম। ওই যে আমরা যে সাপটি দেখলাম, এটার নাম হচ্ছে পিট ভাইপার। এই সাপটির ইংরেজি নাম পিট ভাইপার, বাংলায় একে বলে উড়ালপঙ্খী। এর গায়ের রং সবুজ, দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি আবার বিষধর। গবেষকরা বলে এই সাপটি পৃথিবীতে বিষধর সাপের কাতারে 3 নম্বরে রয়েছে। ওর একটি কামড়ে আমার শরীরে যতটুকু টক্সিন ঢেলে দেবে, তাতে আমি 10 মিনিটের মধ্যে মারা যাব। ও ওর থেকে 3 ফিট পর্যন্ত সামনে এসে ছোবল মেরে আবার আগের জায়গায় ফিরে যেতে পারে। তাই আমাকে ওর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। যাক, পিট ভাইপার থেকে আমি নিরাপদভাবে সরে এসেছি। এবার সামনের দিকে এগোই। আরো অনেক পথ আমাকে পাড়ি দিতে হবে। এই জঙ্গলে দেখি তো কোনো সাপ আছে কিনা। একটু সাবধানে নামতে হবে আমাকে। অসহ্য গরম পড়েছে। পাহাড়ে উঠতে গিয়ে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি। এই জায়গায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নেই। কিছু সাপ হয়তোবা আপনাদেরকে আঘাত করবে না, আর কিছু সাপ পাইলে ছাড়বে না।
আপনারা অনায়াসেই যখন বান্দরবন থেকে চিম্বুক দেখতে যাবেন, পুলিশ চেকপোস্টে যখন আপনাদের ফুল ডাটা জমা নেবে, তখন আপনারা চাইলে এখানে 10 মিনিট দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। দূর থেকে শঙ্খুর বাঘটাকে ধনুকের মতো মনে হচ্ছে। উপরে নীল আকাশের বুকে মেঘের খেলা করা, আর নিচে সবুজ পাহাড়। এই দৃশ্য যত দেখছি মন ততই উতলা হচ্ছে। দূরে মেঘের চাদর গায়ে দেয়া পাহাড়, কি অপরূপ লাগছে। ঘন জঙ্গল দিয়ে আমাকে সামনে এগোতে হবে, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দর্শক, আমরা মিলনছড়ির উপর দিকে যাচ্ছি। আমরা যতটুকু মানে আমাদের কাছে যতটুকু তথ্য আসছে যে এই মিলনছড়ির উপরের দিকে গেলে আপনার শঙ্খু নদী, কেওকানাডাং স্পষ্ট দেখা যায়। এবং আমরা যাচ্ছি পাহাড়ি পিছলে পথ দিয়ে। আশেপাশে যা দেখছেন সব সেগুন গাছ, সব সেগুন। ওমা, এদিকে সাপের গর্ত। সাপটা মনে হচ্ছে অনেক বড়ই হবে। ঘন সেগুন গাছের বন, খুব ভয়ঙ্কর দেখতে। কি যে আছে সামনে, আগে যাই তো। পুরো বান্দরবনের ভিউটা খুব সুন্দর দেখা যায়, এই জন্য আমাদের আমরা আরো উপরের দিকে যাচ্ছি। যতই উপরে যাচ্ছি ততই পাহাড় আছে। ভয়ের বিষয় হচ্ছে এখানে সাপ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আমাকে খুব দেখে শুনে উপরে উঠতে হবে। তথ্য ছিল যে কিং কোবরা একটি সাপ আছে এখানে, কিন্তু আমি এই পর্যন্ত কোনো সাপ আমি পাইনি। পথটা মাটি থেকে প্রায় 1200 ফিট উপরে আমরা হাঁটতেছি। আমার দুই সাইডই দেখতে পাচ্ছেন, এই সাইডে ঘন রেইন ফরেস্ট যেখানে সেগুন বাগান, আর আমার অপর দিকে দেখুন এই সরু ও পিচ্ছিল পথ দিয়ে আমাকে সতর্কভাবে চলতে হবে। ঠিক সামনে দেখছেন চিম্বুক পাহাড়। ওই যে দেখুন চিম্বুক পাহাড় মেঘে ঢেকে গেছে। চিম্বুক এখনো মেঘের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। এখান থেকে খুব স্পষ্টভাবেই স্বর্ণ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। মেঘের কারণে এখনো স্বর্ণ মন্দিরের চূড়াটা ভালোভাবে দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে আলো বাড়ছে। পাথরের গায়ে হাজার বছর ধরে জন্মানো শ্যাওলা উদ্ভিদ। সূর্যমামা আস্তে আস্তে চাদর মারিয়ে উকি দিচ্ছে। প্রকৃতিও তার যৌবন ফিরে পাচ্ছে। এই মেহগনি গাছটা অনেক লম্বা। এর উপরে উঠলে রাঙামাটির কাপ্তাই লেকের পাহাড়গুলো দেখা যায়। আমাকে দেখতেই হবে এই দৃশ্য। আমরা যে গাছটিতে উঠতেছি, গাছটিতে উঠলে রাঙামাটি কাপ্তাই লেকের পাহাড়গুলো দেখা যায় বান্দরবনে বসে। আমাকে গাছে ওঠার আগে নিচটা যতটা সম্ভব পরিষ্কার করে নিতে হবে। গাছটা যদিও অনেক বড়, কিন্তু আমাকে ওর উপরে উঠতেই হবে। মিলনছড়ির চূড়ায় কখন যে চলে এসেছি বুঝতেই পারিনি। বাবা, এত বড় গাছ পেয়ে ওঠাটা আসলেই খুব কষ্টকর ব্যাপার। বান্দরবনটা যেন আমার। এখান থেকে এই দৃশ্য উপভোগ করার মজাটাই আলাদা। সূর্যের আলো ফোটার সাথে সাথে প্রকৃতির রূপও পরিবর্তিত হয়ে গেছে। উপরে নীল আকাশের সাদা মেঘ ভেসে বেড়ানো, আর নিচে দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ। এ আমার কাছে নয়ন জুড়ানো দৃশ্য। এক পাশে রৌদ্র ঝলমল, অন্য পাশে ছায়া। এর মাঝে যেন আলো আধারির খেলা। জুম ঘরকে খেলনা ঘরের মতো মনে হচ্ছে।
চারপাশে ঘন পাহাড়ি জঙ্গল, তার মাঝে জুমঘর। এ যেন অদ্ভুত এক অনুভূতি। এক পাশে রৌদ্র ঝলমল পাহাড়, অন্য পাশে মেঘের ঘন ঘটা। এ যেন আমার এক ব্যতিক্রম অভিজ্ঞতা। দূর থেকে দেখে আমার মনে হচ্ছে কাপ্তাই লেকের পাহাড়গুলো ও আকাশ যেন একসাথে মিশে গেছে। চিম্বুক পাহাড়কে দেখে আমার মনে হচ্ছে মেঘের কাছে ও যেন নিজেকে সমর্পণ করে দিয়েছে। আমার পায়ে আর সবচেয়ে সমস্যার ব্যাপার হচ্ছে যে এখানে প্রচুর মশা, অকল্পনীয় মশা। আমরা জাস্ট এখান থেকে একটা ভিউ দেখার জন্য আসছি, চিম্বুক পাহাড়ের উপরে কিভাবে মেঘ জমে আছে এই জিনিসটা দেখার জন্য আমরা অলরেডি চলে আসছি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল আমি যাব রুমা 1 ও রুমা 2 হয়ে বগা লেক। সে পর্যন্ত ভালো থাকবেন। আগামীকাল পরিচয় হব নতুন কোনো প্রাণীর সাথে, অভিযান চালাবো নতুন জায়গায়। সে পর্যন্ত আপনার বাসায় বন্দি থাকা কোনো প্রাণী থাকলে তাকে ছেড়ে দিন, প্রকৃতিকে প্রকৃতির কাছে ফিরিয়ে দিন। বিদায়।